আসসালামু আলাইকুম। শেখ হাসিনার দেশে ফেরার যে ঘোষণা উনি দিয়েছেন, যেটা বিদেশি সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছে, সেটা নিয়ে প্রথমত দু ধরনের কথা শোনা যাচ্ছে। এক ধরনের কথা হলো যে উনি আসবেন না, এমনি একটা রাজনৈতিক একটা স্ট্যান্ডবাজি করেছেন। আর দ্বিতীয়টা হলো ওনার যে চারিত্রিক বৈশিষ্ট্য, উনি অবশ্যই আসবেন এবং আসার পর দেশ জুড়ে একটা রাজনৈতিক অস্থিরতা শুরু হবে। সরকার কঠোর অবস্থানে যাবে, আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার, তাদের পেছনে পুলিশ লেলিয়ে দেওয়া হবে, এরকম নানা ধরনের ঘটনা ঘটতে পারে। এটা গেল প্রথমত এক ধরনের কথা। আর দ্বিতীয় যে ধরনটা, সেটা হলো যে উনি আসলে এটা কেন বললেন, অথবা এই নিউজটা রয়টার্সে কেন ছাপা হলো, এই ছাপা হওয়ার পেছনে কী কারণ থাকতে পারে, এটা নিয়ে নানা ধরনের গবেষণা। এবং এই গবেষণার পেছনে আমি মূলত তিনটা কারণ আমি মোটামুটি দেখতে পাই। মানে আমি যদি প্রথমত ধরে নেই যে আসলে এই ইনফরমেশনটা, এই নিউজটা যা ছাপা হয়েছে তা সঠিক, তাহলে কেন হতে পারে তার, এবং কিভাবে হতে পারে তার সম্ভাব্য আমি তিনটা কারণ দেখতে পাই। আমি সেই কারণগুলি নিয়েই আজ আপনাদের সঙ্গে কথা বলতে চাই। প্রথমত হলো, আমি যেটা মনে করি, এই ঘোষণাটা শেখ হাসিনা দিয়েছেন, একই কথা উনি দুবার বলেছেন। প্রথমবার বলেছেন উনি ডিসেম্বরের মধ্যে আসবেন, এবং দ্বিতীয়বার বলেছেন ওনার সঙ্গে ওনার সিনিয়র নেতারাও আসবেন। এর মধ্যে সিনিয়র নেতাদের মধ্যে দুজনের তো আমি ইন্টারভিউ দেখলাম, ভিডিও ইন্টারভিউ দেখতে পেয়েছি। একটা হলো আসাদুজ্জামান খান কামাল, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, ওনার একটা বক্তব্য দেখলাম। উনি বলেছেন যে ওনার নেত্রী খুবই দূরদৃষ্টি সম্পন্ন, এবং উনি এখন বলেছেন তো ওনারা সবাই আসবেন। আরেকটা দেখলাম, মানে শেখ হাসিনা সর্বশেষ যিনি শিক্ষামন্ত্রী ছিলেন, মুহিবুল হাসান চৌধুরী নওফেল, ওনার একটা ইন্টারভিউ দেখলাম। ওনারটা খুব গোছানো ইন্টারভিউ, এবং উনি বাংলাদেশের কী অবস্থা না অবস্থা এগুলো বর্ণনা করেছেন একটা সংবাদ মাধ্যমের কাছে। তো এই দুটোর ইন্টারভিউ দেখে কিন্তু আমার মনে হলো যে শেখ হাসিনার এই ঘোষণাটা ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতাদেরকে বেশ টাচ করেছে, এবং তারা এটা নিয়ে বেশ চিন্তিত, এবং মানে সেভাবে প্রস্তুতিও হয়তো বা অনেকে নিচ্ছেন। কিন্তু এর পাশাপাশি যে পয়েন্টটাকে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়, সেটা হলো যে দেশে যারা আছে আওয়ামী লীগের নেতাকর্মী, তাদের মধ্যে কিন্তু এই ওনার এই ঘোষণাটা আমার কাছে মনে হয়েছে একটা টনিকের মতো কাজ করেছে। আপনারা মনে আছে নিশ্চয়ই যে 23শে জুন আওয়ামী লীগের যে প্রতিষ্ঠাবার্ষিকী ছিল, সেই প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সারা দেশে সরকার কিন্তু একটা বিশাল একটা নিরাপত্তা প্রস্তুতি নিয়েছিল। কিন্তু যে কারণে প্রস্তুতি নেওয়া, যে আওয়ামী লীগের লোকজন সেদিন রাস্তায় নামবে, মিটিং মিছিল করবে, তার কিছুই কিন্তু 23শে জুনে আমরা দেখতে পাইনি। কিন্তু তার আগে কিন্তু একটা আওয়াজ ছিল, একটা অনলাইনে এরকম একটা আলোচনা ছিল। এগুলি কিন্তু নানা ধরনের স্ট্র্যাটেজিক্যাল আপনার ব্যাখ্যা আছে। যেমন একটা ব্যাখ্যা আছে, তারা বারবার এভাবে আওয়াজ দিবে কিন্তু নামবে না, কিন্তু যেবার সরকারের প্রস্তুতি কম থাকবে সেবার তারা নামবে, এটা একটা হতে পারে। আবার আরেকটা হতে পারে যে এটা দেওয়ার মাধ্যমে নিজেদেরকে জানান দেওয়া, কিন্তু যারা জানানটা দিচ্ছেন, মানে অনলাইনের পেছনে যারা আছেন, তাদের সঙ্গে আসলে মাঠের নেতাকর্মীদের খুব একটা যোগাযোগ নেই, যে কারণে মাঠের নেতাকর্মীরাও ওই ঘোষণাটাকে ভালোভাবে নেননি। এই যে ভালোভাবে না নেওয়াটা, এটা কিন্তু একদম অমূলক কিছু না। অমূলক না এই কারণে, দেখুন একটা প্রশ্ন কিন্তু এই দেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে বারবার এসেছে। তারা বলেছেন যে এই যে 5ই যে অগাস্টের যে ঘটনাটা ঘটল 2024 সালে, এই ঘটনায় অনেক লোক চলে গেছে দেশ ছেড়ে, অনেকে আহত হয়েছে, অনেকে মারাও গেছে, অনেকে গ্রেপ্তারও হয়েছে। বাট ইন্টারেস্টিংলি শেখ হাসিনা কিংবা তার পরিবারের, মানে শেখ পরিবারের কেউ কিন্তু ধরা পড়েনি। সবাই দেশের বাইরে চলে গেছে, সবাই। ওনার পরিবার তো অনেক বড় পরিবার, এবং এই পরিবারের প্রায় সবাই তো কোনো না কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিল, এবং এই সবগুলি দায়িত্ববান ব্যক্তি যারা ছিল সরকারের, তারা সবাই কি করে আগে ভাগে দেশের বাইরে চলে গেল। তাদেরকে কে যেতে বলল? এটা কি শেখ হাসিনা নিজে বলেছেন যে তোমরা চলে যাও, আমি থাকি? যদি সেটাই হয়, তাহলে সেই কথাটা উনি দলের নেতাকর্মীদেরকে বললেন না কেন? সারা দেশের নেতাকর্মীদের অসহায় অবস্থায় রেখে
উনি নিজের পরিবারের সবাইকে নিরাপদে বিদেশে পাঠিয়ে দিতে বললেন কেন? এই প্রশ্নটা কিন্তু আওয়ামী লীগের অনেকের মধ্যে এখন অলরেডি কিন্তু আলোচিত হচ্ছে। তো সেই আলোচনার কোনো জবাব কিন্তু আমরা পাইনি। শুরুর দিকে আমার কাছে মনে হয়েছিল যে আওয়ামী লীগ বোধহয় নতুনভাবে গড়ে উঠবে, এই নতুন লোকগুলির মাধ্যমে গড়ে উঠবে। এটা উঠতে পারতো যদি আওয়ামী লীগকে স্বাভাবিক গতিতে চলতে দেওয়া হতো, যে কাজটা ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার করেনি। এবং অন্তর্বর্তীকালীন সরকার এই কাজগুলো না করার মাধ্যমে বরঞ্চ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদেরকে চাপের মুখে রাখার কারণে এরা বাধ্য হয়েছে ওই পালিয়ে থাকা সুবিধাবাদী নেতাদের অনুসরণ করতে, তাদের নেতৃত্ব মেনে নিতে। কোনো উপায় ছিল না স্থানীয় নেতাকর্মীদের। তো এভাবে কিন্তু আমি মনে করি শেখ হাসিনা, শেখ পরিবার এবং আওয়ামী লীগের যে দুর্বৃত্ত নেতৃত্ব, তাদের পুনর্বাসনের ক্ষেত্রে, তো পুনর্বাসনের যতটুকু সম্ভাবনা তৈরি হয়েছে সেটার পেছনে আসলে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন ডক্টর ইউনূস এবং তার সরকার। যা হোক, এখন যে বাস্তবতা, এই বাস্তবতায় শেখ হাসিনা যদি আসেন তাহলে উনি কিন্তু বলেছেন উনি ওনার সিনিয়র নেতৃবৃন্দদের নিয়ে আসবেন। তার মানে উনি কিন্তু সেই আগের নেতৃত্বকেই নতুন করে পুনর্বাসিত করতে চাচ্ছেন। এই জিনিসটা আওয়ামী লীগের জন্য কতটুকু ভালো হবে এটা আমার কাছে সন্দেহ আছে কিন্তু। কারণ আমি মনে করি আওয়ামী লীগের যে পতনটা হয়েছে, যেভাবে আওয়ামী লীগের সরকারকে চলে যেতে হয়েছে, সেই অপরাধটা, সেই ভুলটা শেখ হাসিনা তার দ্বিতীয় ইন্টারভিউ কিছুটা স্বীকার করলেও নেতৃত্বের যে দুর্বলতা সেটা কিন্তু উনি স্বীকার করেন নাই। এবং সেই নেতৃত্বের অনেকে কিন্তু ওখানে থেকে, ইন্ডিয়ায় থেকে অথবা বাইরে থেকে নানা রকম কিন্তু হুঙ্কার দিচ্ছেন। ওবায়দুল কাদেরের মতো লোক বলছে চোখের বদলে চোখ তুলে নেবে। এই সমস্ত হুমকি কিন্তু আমার কাছে মনে হয় না আমাদের দেশের রাজনীতিতে সাধারণ মানুষের মধ্যে কোনো ইতিবাচক ফল আনবে। আরেকটা কারণ আমি বললাম তিনটা কারণ। আরেকটা কারণ হলো আমার কাছে কেন যেন মনে হয় যে এই কারণটা আমার কাছে মনে হয়েছে এই কারণে যে দুটো ইন্টারভিউ ছাপা হয়েছে, দুটোই ছাপা হয়েছে, একটা হলো এনডিটিভি আর একটা হলো রয়টার্স দেশের বাইরে একটা প্রতিষ্ঠান। কিন্তু প্রতিষ্ঠান হলে কী হবে, রয়টার্সের এই রিপোর্টে যিনি লিখেছেন, ইন্টারভিউটা যিনি করেছেন, তার নাম হলো কৃষ্ণা এন দাস। মানে কৃষ্ণা এন দাসের অর্থ হলো উনি ভারতের বংশোদ্ভূত। তার মানে উনি ভারতে, ওনার লেখাগুলিতে ভারতের পারপাস কিছুটা সার্ভ হতে পারে বলে কেউ সন্দেহ কিন্তু করতেই পারেন। এবং অনেকে যদি এমন কথা বলেন যে এই সমস্ত আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর যারা নাকি ভারতীয় রিপোর্টার যারা আছেন তাদের উপর, তাদের বক্তব্যের উপর, তাদের কাজের উপর অতটা ভরসা রাখা যায় না। কারণ তাদের বক্তব্য এবং কাজের মধ্যে ভারতের স্বার্থসিদ্ধির একটা বিষয় থাকতে পারে। এবং এখানেও এই কৃষ্ণা এন দাসের রিপোর্টটাতে, এই ইন্টারভিউটাতেও সেই একই রকম কথা অনেকে বলছেন। আমাদের বাংলাদেশের একজন লোক যিনি এই মুহূর্তে পাকিস্তানে আছেন, উনি বাংলাদেশের এক সময় লেখালেখির সঙ্গে জড়িত ছিলেন, মিস্টার মাসকুয়াত আহসান। উনি চমৎকার একটা সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট দিয়েছেন এবং সেখানে উনি বলেছেন, আমি ওনার লেখাটা আপনাদেরকে বরং পড়েই শোনাই। উনি লিখেছেন যে রয়টার্সের বাংলাদেশ বিষয়ক কোনো রিপোর্টারের নাম জোনাথন, জনসন বা প্যাট্রিক টাইপের হলে রিপোর্টটা গুরুত্ব দিয়ে পড়ি, আর রিপোর্টারের নাম সাহা, দাস বা পাল টাইপের হলে বুঝি ওটা রাইটার্স বিল্ডিংয়ের ভাটের কীর্তন। ও গল্প 100 বছর ধরে ঘুরিয়ে ফিরিয়ে বলছে, ওতে চিরস্থায়ী বন্দোবস্তের জমিদারি ফিরে পাবার আকুতি ছাড়া আর কিচ্ছু নেই। মাসকুয়াত হাসানের এই যে কথাটা, এই কথাটা হয়তো অতি সরলীকৃত কারো কাছে মনে হতে পারে, কিন্তু পাশাপাশি এটাকে আপনি একদম যে উড়িয়ে দিবেন আমি সেটা বলবো না। কারণ দেখুন, এই রিপোর্টটা তখনই ছাপা হলো যখন নাকি তারেক রহমান সাহেব মাত্র চীন থেকে ফিরে এলেন এবং তারপর ঢাকায় আরেকটা ঘটনা ঘটল, নির্লজ্জ ঘটনা যেটাকে আমি বলি, সেটা হলো আপনার জাতীয় সংসদের সাউথ প্লাজায় যুক্তরাষ্ট্রের আপনার স্বাধীনতা দিবসটা উদযাপিত হলো। এই দুটো ঘটনার মাধ্যমে অনেক কিছু হয়তো অনেকে ব্যাখ্যা করবেন, কিন্তু যে ব্যাখ্যাটা সবাই বুঝবেন সেটা হলো বাংলাদেশ ভারতের বলয় থেকে বের হওয়ার চেষ্টা করছে। এই যে চেষ্টাটা, এই চেষ্টাটাকে ভারত হয়তো ভালোভাবে নেয়নি এবং না নেওয়ার কারণে ভারত হয়তো এই ধরনের একটা ঘটনার অবতারণা করছে যে শেখ হাসিনা আসছে, শেখ হাসিনার মাধ্যমে এই ধরনের একটা ইন্টারভিউর ব্যবস্থা করেছে। দেখেন শেখ হাসিনা ভারতের কোথায় আছে, কিভাবে আছে, এটা বলা কিন্তু কঠিন।
আমরা হয়তো বলবো উনি ভারতের আতিথ্য বরণ করে আছেন, তো অতিথিকে কোথাও দেখা যায় না কেন? কোথাও কিন্তু তাকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না। তাহলে উনি কি ভারতের কাছে এক ধরনের গৃহবন্দী অবস্থায় আছেন, না কী অবস্থায় আছেন আমরা কেউ জানি না। সেখান থেকে মাঝে মাঝে ভারতীয় বংশোদ্ভূত বিভিন্ন সাংবাদিককে উনি ইন্টারভিউ দিচ্ছেন। তো এখন সেগুলি উনি কি বলেছেন, অথবা কি বলতে চাচ্ছেন, অথবা কি বলানো হচ্ছে ওনাকে দিয়ে, এই সবই কিন্তু এই ভূ রাজনীতির প্রেক্ষিতে আপনি একবার করে চিন্তা করতে পারেন। কেউ কেউ তো এমনও বলেন শেখ হাসিনা কি আদৌ এগুলি বলেছেন, নাকি ভারত এগুলি বলতে চাচ্ছে বলেই বলানো হচ্ছে। এই প্রসঙ্গটা কিন্তু আসতে পারে। তৃতীয় একটা পয়েন্ট এটাও হলো যে এই ধরনের বক্তব্যের মাধ্যমে বাংলাদেশ সরকারের কি প্রতিক্রিয়া হলো। সরকারের প্রতিক্রিয়া আমার কাছে খুব সুবিবেচনাপ্রসূত মনে হয়নি। দেখুন, আগের বার যখন উনি বক্তব্য দিলেন, তখনও দেখলাম তথ্য বিবরণীতে বলা হলো যে ওনার বক্তব্য প্রচার করা যাবে না এই মর্মে। কবে করলো? যেদিন বক্তব্য প্রচারিত হয়ে গেছে তার পরদিন। এবারও দেখলাম একই কথা, যে যেদিন বক্তব্য প্রচারিত হয়ে গেল তার পরদিন সরকার বলছে এই ওনার বক্তব্য প্রচার করা যাবে না। তো এই দুটোই সরকারের এই বক্তব্যই কিন্তু আসলে কোনো রকম কার্যকারিতা বহন করে না। তাহলে সরকার এটা বলছে কেন? বলছে এই কারণে যে ওনারা কি নিজেদের অবস্থানটাকে একটু ক্লিয়ার করতে চাচ্ছেন, যে না আপনি এটা ছেপেন না, না ছাপলেই ভালো হতো, এই ধরনের কিছু একটা। সেটা কেন, কী প্রয়োজনেতে? আমি যে কথাটা কালকে বলেছিলাম, তাহলে কি সরকার ভয় পেয়েছে? সরকার কি বিচলিত বোধ করছে? সম্ভবত করছে। এটা না করলে ভালো হতো, সম্ভবত করছে। কী কারণে বলছি আমি একটা ঘটনা বলি। প্রথমবার যখন এইবার যখন দুদিন আগে যখন নাকি বলা হলো উনি ডিসেম্বরে আসবেন, তখন আমি এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর মিস্টার আমিনুল ইসলাম, ওনাকে বলতে শুনলাম, উনি বললেন যে ডিসেম্বরে কোনো পারলে এখনই আসুক। আমার কাছে কিন্তু ওনার কথাটা তখন ভালো লেগেছিল। কিন্তু আজকে উনি আরেক কথা বললেন। আজকে উনি বলছেন যে কথাটা, উনি বলেছেন যে ভারতের নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার দুই দেশের সরকারের পারস্পরিক সমঝোতা ছাড়া বাংলাদেশে এসে সরাসরি আত্মসমর্পণের কোনো আইনি সুযোগ নেই। তিনি দেশে ফিরলে তাকে গ্রেপ্তার হয়ে কারাগারে যেতে হবে, এই কথা উনি বললেন। আচ্ছা, এই যে কথাটা ঠিক আছে, দুই দেশের মাধ্যমে একটা সমঝোতার মাধ্যমে আসবে। যদি উনি তাছাড়া এমনি আসতে চান, সমস্যাটা কোথায়? আপনার কি দরকার? আপনার দরকার এই ভদ্রমহিলাকে আপনার আওতার মধ্যে পাওয়া। উনি যদি বলেন আমি যাব, তাহলে বাংলাদেশ সরকার, বাংলাদেশের ওখানে দূতাবাস আছে, তাদের ইমিডিয়েট তাকে একটা ট্রাভেল ডকুমেন্ট দিলে সমস্যাটা কী? কারণ তাহলে তো আপনি ওনাকে তাড়াতাড়ি পাচ্ছেন। যত তাড়াতাড়ি আপনি ওনাকে পাবেন, তত তাড়াতাড়ি আমি মনে করি ওনার উপস্থিতিতে বিচার হওয়াটা হলো সবচেয়ে ভালো। ওনার অনুপস্থিতিতে বিচার করে বাহাদুরি দেখানোর মধ্যে তো কোনো কিছু নাই। এটা তো পাবলিক ভালোভাবে নেবে না। কাজে উনি যদি আসতে চান, আমি তো মনে করি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় উচিত ওনার জন্য একটা ট্রাভেল ডকুমেন্ট রেডি করে রাখা, যে আপনি যেই মুহূর্তে যেতে চাইবেন সেই মুহূর্তে আপনি যান। এবং উনি এলে উনি গ্রেপ্তার হবেন, যে কথাটা আমিনুল ইসলাম সাহেব বললেন, অসুবিধা তো নয়। উনি তো বলেন নাই যে উনি গ্রেপ্তার হবেন না। উনি তো এই কথাটাই বলেছেন যে উনি গ্রেপ্তার হতে চান, আইনি লড়াই করতে চান। তো সমস্যাটা কোথায়? আমি মানে এগুলি নিয়ে আরও আলাপ হবে হয়তো আগামীতে কয়েকদিন, কিন্তু আমি মনে করি এই মুহূর্তে এটা খুবই একটা আলোচিত বিষয়, যে শেখ হাসিনা আসবেন কি না, আসলে কেন আসবেন, আসলে কবে আসবেন, এবং উনি এলে পর কী প্রতিক্রিয়া হবে সরকারের মাঝে, দেশের মধ্যে, জনগণের মধ্যে, তার দলের মধ্যে। এগুলো নিয়ে আলোচনার অবকাশ আছে আগামী দিনগুলোতে। প্রিয় দর্শক, এই আলোচনা চলতে থাকুক। আগামীতে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।